নমস্কার সকলকে। আজ গপ্প দাদু এসে গেছে আমাদের রোয়াকে তার ঝুলি থেকে নতুন এক গল্প নিয়ে। আজ পালা রোয়া ক্লাসিক্সে প্রেম পর্বের। আজ আমাদের গল্পের নাম প্রজাপতির প্রত্যাবর্তন, ফার্স্ট পার্ট। This story is adapted from Can We Be Strangers Again, written by Shilajit Shandillo. Any digital content copy of this creation will be treated as a crime of piracy. Piracy করবেন না, piracy সাপোর্ট করবেন না। তাহলে চলুন এবার প্রেমে পড়া যাক। হ্যালো মেঘ, হ্যালো। বল, শুনতে পাচ্ছি। কোথায় তুই এখন? ট্রেনে উঠেছিস? এই মাত্র উঠলাম। দাঁড়া, সিটে বসে কল করছি। একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। কথা বলতে ইচ্ছে করে না তোর এখন আর? বল। ঠিক আছে, বলতে হবে না। আরে তো আচ্ছা, বিরক্তিকর ব্যাপার। লিসেন। কথাগুলো বলতে গিয়ে থেমে যায় মেঘ। লাভ নেই, তার উত্তরের অপেক্ষা না করে সেটা উপেক্ষা করে কল রেখে দিয়েছে তিতাস। সকাল থেকে বেশ ফুরফুরে মেজাজে ছিল মেঘ। আজ প্রায় বহু বছর পর তার একমাত্র স্বপ্ন সত্যি হতে চলেছে, কিন্তু সেটাকে একেবারে ভেঙে দিয়ে আজকের দিনের সমস্ত আনন্দ মুহূর্তে মাটিতে মিশিয়ে দিল এই ফোন কলটা। এরকম হলে কার ভালো লাগে? অগত্যা বেজার মুখ নিয়ে নিউ জলপাইগুড়ি টু হাওড়া শতাব্দী এক্সপ্রেসে নিজের সিটে বসে পড়ল মেঘ। আজ সকাল 5:30টায় গাড়ি ধরতে হবে বলে কাল সারা রাত জেগে সমস্ত গোছগাছ করেছে সে। সেই ছোটবেলা থেকে তার স্বপ্ন কলকাতা শহর দেখা। আদরের সেই মহানগরীকে নিয়ে সে কত কল্পনার জাল বুনেছে তার ধারণা নেই। সবার মুখে কত গল্প শুনেছে, কলকাতা এই, কলকাতা ওই, কিন্তু কোনোদিনও তার দেখা হয়ে ওঠেনি তার আদরের প্রিয় শহর। আজ তার সেই দিন, তার স্বপ্ন পূরণের দিন। কিছুক্ষণ আগের এই বেকার ঝামেলা মন থেকে ঠেলে সরিয়ে দিয়ে আনন্দ খোঁজার চেষ্টা করে মেঘ। জানলার বাইরে তখন সূর্যের মিষ্টি আলো এসে পড়েছে পৃথিবীর বুকে। দুপাশে সারি দিয়ে চলে গেছে সবুজ গাছের ঝোপ, আর তার পেছনে মাথা তুলে আছে সবুজ পাহাড়। তার মাঝখান দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রেন। জানলার পাশে দেয়ালে মাথা রেখে একটু ঘুমের আমেজ অনুভব করে মেঘ, কিন্তু বাইরের প্রকৃতি তাকে উদাসীন করে তোলে। কি একটা অজানা প্রশ্ন বারবার তার মনে উঁকি দিয়ে যায়। ধরতে পারে না সে কেন এত সুযোগ থাকতেও আগে কলকাতা দেখেনি সে। কতবার তো তাকে অতীন্দ্র বলেছে তার সাথে কলকাতা যেতে, কিন্তু বারবার সে ফিরিয়ে দিয়েছে সেই প্রস্তাব। কেন? উত্তরটা খুঁজতে গেলে তাকে ফিরে যেতে হবে 3 বছর আগে, যখন সে ক্যানভাস স্ট্রিট ব্যান্ডের অনবদ্য লিড সিঙ্গার মেঘমল্লার দেব বর্মন। সেই উন্মাদনা, রক গানের তেজ, দর্শকের চিৎকার, সেই দামাল সময়। ফার্স্ট ইয়ার। চোখ বুঝে মেঘ, ইতিহাস চারণের সময় এসেছে। দার্জিলিং শহরের সরস্বতী পুজো। নর্থ বেঙ্গলের এই পুজোর আমেজ সবার মনে এক নতুন স্ফূর্তি জাগিয়ে তুলেছে, আর তাকে আরও সতেজ করে তুলেছে নর্থ বেঙ্গলের রক গানের হৃদয় ক্যানভাস স্ট্রিট। ভিড় উপচে পড়ছে, চারিদিকে মানুষের কলরব, চিৎকার, সব মিলিয়ে জমজমাট ব্যাপার। স্টেজের উপর থেকে সেই ভিড়ের উপর উৎফুল্ল দুজোড়া চোখ ঘুরে ঘুরে সব দেখছিল। বয়স কত হবে? 20। ফার্স্ট ইয়ারে পড়া একটা ছেলে তার স্বপ্নের দিকে তাকিয়ে একবার জোরে একটা নিঃশ্বাস নেয় মেঘ। মাইকের উপর নিজের হাত শক্ত করে, তারপর শুরু হয় তার গান। দশটা নাগাদ সেদিন পারফরমেন্স শেষ করে গ্রিন রুমে বসে ফ্রেশ হচ্ছিল ওরা। অমন দামাল আর উদ্দীপক গানের পর সবাই ক্লান্ত, কিন্তু দেবনীতের আনন্দের সীমা নেই। সে এক নাগারে বকেই চলেছে।
সেদিকে একবার তাকিয়ে হালকা হেসে বাইরে এসে দাঁড়ায় মেঘ। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরায়। বেশ ভালো হয়েছে আজ ওদের গান বাজনা। সবার চিৎকারের মাত্রা বোধহয় সাউন্ড ডেসিবেলের কাঁটাই ভেঙে ফেলেছে। এতক্ষণ সেই হই হল্লার পর রাতের ঠান্ডা শীতল শান্ত পাহাড় বেশ আরাম দেয় মেঘের বুকে। চোখ বন্ধ করে সিগারেটের একটা রিং ছাড়ে সে। আহ, কি আরাম! সেই আরামে প্রায় হারিয়েই যাচ্ছিল মেঘ। কিন্তু হঠাৎ ফোনটা বেজে ওঠায় একটু ঘাবড়ে যায় সে। পকেট থেকে ফোন বার করে দেখে তার পিস্তুত দিদি ফোন করেছে তাকে। একটু বিরক্ত হয় সে। শালা নর্মাল কল করলেই তো পারে, আবার ভিডিও কল করছে কেন? হ্যালো। কিরে দিদির তো খবরই নিস না আজকাল, ভুলেই গেছিস বল? না না, ভুলিনি। আরে শো নিয়ে না খুব ব্যস্ত। সে তো হবেই, বুঝতে পারছি। নর্থ বেঙ্গলের গর্ব তুমি বাবা। কিন্তু তুই যতই বড় হয়ে যা, আমার কাছে ওই বাচ্চা ছেলেটাই থাকবি। তুই কাজের কথা বল না রে, বহুত বাজে বকিস। এই তুই তো গাড়ি করবি না একদম। এই দেখ, এটা কে চিনিস? ফোনের ক্যামেরাটা হঠাৎ ঘুরিয়ে দেয় দিদি। মেঘ বারণ করতে যায় কিন্তু পারে না। ক্যামেরা ঘুরে যার দিকে স্থির হয় তাকে দেখে থমকে গেছিল মেঘ। কয়েক সেকেন্ড হয়তো দেখতে পেয়েছিল, কিন্তু তাতেই সে নিজের মধ্যে থেকে যেন হারিয়ে যায়। বোবার মতো তাকিয়েছিল হাঁ করে ফোনের দিকে। কেউ এত সুন্দর হয় মেঘের তা জানা ছিল না। চশমা পরা সেই স্মিত হাসির মুখটা যেন আটকে যায় মেঘের চোখে। মিনিট খানেক ঠায় ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকে। কি রে, আরে বোবা হয়ে গেলি নাকি? কিরে কানে কোনো কথা যাচ্ছে না? ওই দেখো, আরে হাদার মতন চেয়ে আছিস কেন? কিছু বল। আরে ওই দেখো। হ্যাঁ, না মানে কানেকশনে প্রবলেম ছিল, শুনতে পাচ্ছিলাম না। কি বলছিস? এই 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 হতবোকা ছেলে, এই তুই আবার সিগারেট খাচ্ছিস? শয়তান। এই এই না 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 না, মানে আরে আজ খুব ধকল হয়ে গেছে বুঝলে তো, তাই একটা খাচ্ছিলাম। সরি 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 সরি, আর খাবো না, আর খাবো না। কেন যে এই ছাইপাস খাস বাবু বুঝি না। সারাদিন ধোয়া ছড়াবি, পলিউশন বাড়াবি, আর সব শেষে ফুসফুসের 12টা বাজাবি। মেঘ কিছু বলে না, চুপ করে থাকে। নিজের অজান্তেই সে একটা ভুল করে বসেছে সে জানে। তার ডাক্তার দিদি তাকে যে এখন মিনিট 15 জ্ঞান দেবে সেটাও সে জানে। কিন্তু এসবের থেকেও একটা বড় চিন্তা মেঘের মাথায় খেলে বেড়াচ্ছে তখন। মেয়েটা কে ছিল? কি নাম ওর? কি সুন্দর দেখতে ওকে, কি মার্জিত সৌন্দর্য তার চোখে মুখে। কলেজে পড়া সমস্ত মেয়েদেরই মেঘ দেখেছে, যাদের পেছনে পুরো কলেজের সিনিয়র থেকে শুরু করে সবাই পাগল। কিন্তু কেউ এমনভাবে মেঘের নজর কাড়তে পারেনি। কলেজে কয়েক মাসই হলো সে ভর্তি হয়েছে, কিন্তু তবুও এমন কাউকে সে তো আগে দেখেনি। দিদিকে কি জিজ্ঞেস করবে? না না না, বাড়াবাড়ি হয়ে যেতে পারে। এতটা বেপরোয়া হওয়া বোধহয় ঠিক হবে না মেঘের পক্ষে। কৌতূহল চেপে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে। তুমি এমন হঠাৎ হঠাৎ অজানা লোককে আমায় দেখানো বন্ধ করবে? আমার না ভালো লাগে না। এই একদম ধমকাবি না। ইস কি দেমাক হয়েছে দেখো। এই অল্প বয়সে মানুষ একটু খ্যাতি পেলেই এমন বিগড়ে যায়। শোন, একটু মানুষের মতন হ, মানুষের সাথে মিশতে শেখ, একটু ডাউন টু আর্থ হতো। আরে এ তো অদ্ভুত কথা, এর মধ্যে ডাউন টু আর্থ কোথা থেকে এলো? আমার ভালো লাগে না, আমি সেটাই বললাম। থাম তো, বল চিনতে পারলি নাকি? না পারিনি, আর চিনতেও চাই না। আমার এক বান্ধবী, গানের খুব শখ। তুই যেন কি গান গাস, কি রক নাকি, ওই সবইও শোনে। খুব ভালো, শুনতে বলো আর তুমিও শোনো, খুব ভালো শরীরের জন্য। যাই হোক, আমি রাখলাম, আমি না খেতে যাব। হ্যাঁ হ্যাঁ, যা যা। দিদির সাথে তো কথা বলতেও ইচ্ছা করে না। তোর থেকে অনন্য অনেক ভালো, আমার সাথে তো একটু কথাও বলে। কে অনন্যা? এই যে এইমাত্র যাকে দেখলি। আদৌ দেখেছিস তো? তুই তো আবার। কথা শেষ করতে দেয় না মেঘ, ফোন রেখে দেয়।
খোলা বারান্দায় ঠান্ডা হাওয়া খেলে বেড়াচ্ছে, আকাশে ভরে আছে তারা, তার মাঝখানে দাঁড়িয়ে এক বোবা হাসি নিয়ে মেঘ। নিজের মনের মধ্যে একবার বলে ওঠে, অনন্যা, 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 আচ্ছা অনন্যা, বেশ ভালো নাম তো, অনন্যা। ট্রেনের হর্নে চোখ খুলে যায় মেঘের। বেশ অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছে ট্রেনটা। বাইরে তাকিয়ে কারণটা বোঝে মেঘ। ট্রেন ফারাক্কা ব্যারেজ পেরোচ্ছে, সেই জলের ধারার দিকে তাকিয়ে থাকে মেঘ। তারপর কি মনে হতে পকেট থেকে ফোন বার করে সে, পরিচিত একটা নম্বর ডায়াল করে। হ্যালো, হ্যাঁ বল। বাবা, সিট খুঁজে বসতে অনেক সময় লেগে গেল দেখছি। বাদ দে না, বল না কি বলছিলি। তোর কি হয়েছে মেঘ? এমন করছিস যেন আমি তোর কেউ নই। আগে তো এমন ছিলিস না রে তুই। সেই ক্লাবের পর থেকে আমরা এই কথাটা বাদ দিয়ে কথা বলতে পারি না? প্রত্যেকবার কি তোর এই একটাই টপিক আছে কথা বলার? সেই ক্লাব নিয়ে কিছু হলেই তো তুই আবার যাক, বাদ দে। কখন নামছিস তুই কলকাতাতে? ও মাই ডিয়ার, ফর দ্য ইনফিনিট টাইম, আমি কাল থেকে তোমায় বলে আসছি যে আমি দুপুর 2টোয় নামবো। মাঝে মাঝে অ্যাপেও তো চেক করতে পারিস। ও সরি, হাউ কুড আই ফরগেট। তুই তো আবার ট্রেনেও চাপিস না। খোঁজা দিচ্ছিস? না না, একেবারেই না। তোর সমস্যাটা কি বলতো ভাই? সহজভাবে কথা বলতে পারিস না নাকি? তুই পারিস সহজভাবে কথা বলতে? যথেষ্ট পারি। আমি অ্যাটলিস্ট কনফিউজ নই জীবন নিয়ে। পার্সোনাল হবি না তিতাস, একদম পার্সোনাল হবি না। দেখ, আমি না খুব ভালো মেজাজে আছি, প্লিজ ডোন্ট রুইন ইট। তোর কাছে শুধু তোরটাই ম্যাটার করে, তাই না মেয়ে? আমি কে, কেন আছি, কোনো কিছুই তোর যায় আসে না, বল। দেখ, তোর যদি সেটা মনে হয় আমার কিছু করার নেই। আই অ্যাম ডান এক্সপ্লেনিং। সেই যাই হোক, আমি তোকে ফোন করেছিলাম কারণ আজ দেখা করবি কিনা সেটা জানার জন্য। আমাকে বেরোতেও হবে সময় মতো। দেখছি, বুঝলি ট্রেনটা একটু লেট আছে। যদি সময় মতো হাওড়ায় নেমে যাই তাহলে শিওর দেখা করবো। প্লিজ বি শিওর, হ্যাঁ বা না বল। আমি এখন কি করে বলবো? দেখ, আমার দেখা করার ইচ্ছে আছে। ইনফ্যাক্ট দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি কলকাতাতে আসছি। যদি ট্রেন লেট করে যায় তাহলে তো আমার কিছু করার নেই। দেখ, অন্তত 4টের মধ্যে আমাকে জানাস। রাখছি। ফোনটা কেটে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘ। মনে মনে রাগ বেড়ে ওঠে তার, কিন্তু সেটা ক্ষণিকের মধ্যে কেটে যেতেই তাকে চেপে ধরে অপরাধ বোধ। সত্যি তো, কি করছে মেঘ? তাদের তো এত ঝগড়া হওয়ার কথা নয়। ওই কলেজের সেই সেকেন্ড ইয়ারের দিনগুলো তো, যখন তার আলাপ হয় প্রথমবার তিতাসের সাথে, তখন তো সে এমন ছিল না। না, আগে এই উত্তরটা খুঁজে পাওয়া দরকার মেঘের। সম্পর্ক না থাকলেও যা আছে তার জন্য দরকার। সত্যি তো, তিতাস তাকে কত ভালোবাসে, তাকে কাছে টেনে আগলে রেখেছিল, কিন্তু সে কি পেরেছে সেটা ফেরত দিতে? কেন? কই, অন্যের বেলায় তো সেটাই কি তিতাসের রাগ? মেঘ তো তাকে সত্যি আগলে রাখার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই সে করে উঠতে পারেনি। তার কাছে কখন যে তার দায়িত্ববোধ বড় হয়ে গিয়েছিল কে জানে। বন্ধুত্ব আর সম্পর্ক দুটো সে কিছুতেই সামলে উঠতে পারেনি। মেঘ জানে তিতাসের মতো মেয়ে হয়তো সে এই জীবনে আর পাবে না, কিন্তু সেই যে কথায় আছে না, একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না। মেঘ নিজেও জানে যে সে দোষ করেছে, কিন্তু কেন যে তিতাসের সামনে দোষ স্বীকার করতে পারে না কে জানে। মেঘ চেষ্টা করেছে তার ধৈর্য রাখার, কিন্তু সব সময় মনের কথাগুলো যে কেন ঝগড়া হয়ে যায় সেটা মেঘ নিজেও বুঝতে পারে না। সত্যি কি বুঝতে পারে না, নাকি বুঝতে চায় না? হয়তো তাই, কিন্তু কেন সে এমন হয়ে গেছে ওই সেটা তো কেউ জানতে চায় না। কেন জানবে? তার সমস্যা তো তার। প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা আছে, শুধু সেটার দোহাই দিয়ে তো সে পালিয়ে বাঁচতে পারবে না। তার নিজের দুঃখের বা ক্ষতের জন্য সে অত্যাচার করতে পারে না তিতাসের ওপর। এই অধিকার তাকে কেউ দেয়নি। এই কথাগুলো যত ভাবে মেঘ, ততই যেন তলিয়ে যেতে থাকে অন্ধকারে।
বাইরের পৃথিবী যেন মিলিয়ে যায় তার চোখের সামনে থেকে। হাত কাঁপছে কেন তার? এরে একটু বেশি স্ট্রেস হয়ে গেছে বোধহয়। সাইড ব্যাগ খুলে অ্যাংজাইটির ওষুধটা বার করে একটা ওষুধ খেয়ে নেয় মেঘ। তারপর প্রায় 8 বোতল জল খায়। না না, এখানে শরীর খারাপ হলে চলবে না। এত বছর পর সে কলকাতা যাচ্ছে। প্রথমবার সে দেখবে তার আদরের মহানগরীকে এত কাছ থেকে। এমনভাবে হেরে যেতে পারবে না সে। আবার চোখ বন্ধ করে মেঘ, একটু শান্ত হওয়ার চেষ্টা করে। এখন সবচেয়ে ভালো রাস্তা হয়তো নূপুরের সাথে কথা বলা। পকেট থেকে ফোন বার করে কল করে মেঘ। খানিক বিরতির পর ফোনের ওপারে একটা খুট করে শব্দ ভেসে আসে। তারপরেই রাগ চাপা একটা গলা গর্জে ওঠে মেঘের ওপর। দাদা দাদা, তুই আমাকে নানি চলে গেলি কেন? কেন গেলি? আমি রাগ করেছি, কথা বলবো না। আমি কেউ নই না। বাজে বোন, আমি বললাম না আমি পরের বার তোকে নিয়ে আসবো। আমি তো কাজের জন্য এসেছি। কাজ নিয়ে এলে কি তোর সাথে সময় কাটাতে পারবো? তাই তোকে আনিনি। পরের বার নিশ্চয়ই নিয়ে আসবো। তোর তো খালি কাজ আর কাজ। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবি কেমন লাগে। তোমায় বারণ করেছি না এমন কথা না বলতে। এমন কথা কিন্তু আর তুমি বলবে না। দুপুরে খাবার খেয়েছো? না, আমি খাবো না। তুই নেই, আমাকে কেউ খাইয়ে দেবে না। আমি খাবো না। বোন, এমন জেদ করলে কি করে হবে? মানি মাসি আছে তো, মাসি খাইয়ে দেবে। আচ্ছা বাবা, আমি তো 5 দিন পরেই ফিরে আসব, তখন আমি আবার খাইয়ে দেব। এখন খেয়ে নে, লক্ষ্মী মেয়ে আমার, একটু খেয়ে নে। ঠিক আছে, আমার জন্য গিফট আনবি কিন্তু। আনতেই হবে, আমি জানি না, আনবি কিন্তু। আচ্ছা, আমি নিয়ে আসবো। আমি তোর জন্য অনেক গিফটস নিয়ে আসবো। এখন রাখি কেমন? আবার বিকেলে কথা বলবো। ফোন রেখে দেয় মেঘ। ইতিমধ্যে তাকেও খাবার দিয়ে গেছে ট্রেনে। খাবার শুরু করে মেঘ। বোনের কথা ভেবে মনটা একটু খারাপ হয়ে যায় তার। কেমন থাকবে কে জানে। মেঘকে ছাড়া তো ওর বোনের আর কেউ নেই। সেই কোন ছোটোবেলায় বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে 2 ভাই বোন একে অপরের সাথে ভরসার গাছ হয়ে আছে। বাবা মা চলে যাওয়ার পর মেঘ নূপুরকে নিয়ে দার্জিলিংয়ে ওর দাদুর কাছে চলে যায়। তারপর সেখানেই পড়াশুনো আর বড় হয়ে ওঠা। লোকে বলতো মেঘ নাকি ওর দাদুর গলার মাদুলে ছিল। মেঘ যা চেয়েছে সব এনে দিয়েছে দাদু। দিদা প্রত্যেক দিন খাইয়ে দিত তাদের দুজনকে, এবং সেটা প্রায় ক্লাস 12 অবধি চলেছে। শুধু নূপুরের জন্যে মেঘ মাঝে মাঝে লুকিয়ে লজেন্স এনে দিত, দিদার বারণ করা সত্ত্বেও। তার আদরের বোন নাকি 5টা মানুষের থেকে একটু আলাদা, কথা বলতে পারে না ঠিক মতো। বয়স বাড়লেও তার শিশুসুলভ মনের কোনো বৃদ্ধি হয় না। ডাক্তার জেঠু বোনকে দেখে বলেছিল বোনের নাকি কি একটা রোগ আছে, অটিজম। তাই বোন নাকি আর 5টা বাচ্চার মতো বাইরে খেলতে পারবে না, পড়তে পারবে না। খুব রাগ হয়েছিল মেঘের। কেন পারবে না? তার বোন বাকি বাচ্চাদের মতোই, কোনো আলাদা কিছু তো নেই। শুধু কথা বলতে একটু আটকায় বলে সে আলাদা, মনের কথা স্পষ্ট বলে দেয় বলে সে আলাদা। মনের মধ্যে কোনো পাপ নেই তাই সে আলাদা। খাওয়া শেষ করে ব্যাগ থেকে ডায়েরিটা বার করে মেঘ। ক্লাস 2 থেকে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তার এই ডায়েরি। মেঘকে আর কেউ না চিনলেও তার কথা,
কেউ না জানলেও এই ডায়েরি সব জানে। কিরে বন্ধু, কেমন আছিস বল? জানি জানি তোরও আমার ওপর প্রচুর রাগ পুষে রাখা আছে। কি করব ভাই, লাস্ট বছর থেকে যা শুরু হয়েছে তাতে মানুষ শুধু আমার ওপর রেগেই বসে আছে। আমার সব কাছের মানুষ আমার ওপর বিরক্ত, তুই বা কেন বাদ যাবি? যাই হোক, শোন না, আজ অনেক দিন পর তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব। ও তার আগে বলে রাখি তোকে, জানিস আজ কলকাতা যাচ্ছি। হ্যাঁ ঠিক শুনেছিস, কলকাতা যাচ্ছি। আরে এত অবাক হবার কি আছে, যেতে পারি না? আচ্ছা, কেন যাচ্ছি? ধরে নে তিতাস ডাকছে তাই। ওর সাথে দেখা করবো বলে যাচ্ছি। কি হলো, বিশ্বাস হলো না মনে হচ্ছে? সত্যি বলছি, তিতাসের কথাতেই কলকাতা যাচ্ছি। অবশ্য সেটা পুরো সত্যি নয়, আমার রেকর্ডিংয়েরও কয়েকটা কাজ আছে, একটা অ্যালবাম বার করব। হ্যাঁ হ্যাঁ, তবে সত্যি তিতাসের জন্যই যাচ্ছি। আসলে ওর কাছে না দিন দিন নিজের জায়গা হারাচ্ছি, জানিস তো, নিজের দোষেই হারাচ্ছি। আমিও জানি কেমন পাল্টে গেছি, জানিস তো। খুব মনে পড়ে আমার সেই ছোটবেলার মেঘকে, কেমন ঘুরে বেড়াতাম, খেলে বেড়াতাম, গাছে ওঠা, পাঁচিল টপকে খেলতে যাওয়া, সাঁতার কাটা, আর সবচেয়ে বেশি আমার প্রিয় বাঁশি বাজানো। জানিস ভাই, তোর সাথে না হয় 2 বছর পর কথা বলছি, কিন্তু আমার ওই বাঁশির সাথে শেষ দেখা বোধহয় 7 বছর আগে হয়েছিল। সব ভুলে গেছি কেমন একটা। এখন তো বোধহয় চাইলেও বাঁশি বাজাতে পারবো না। সত্যি বলছি, যত বড় হচ্ছি কাঁধের এই দায়িত্বের বোঝাটা আর নিতে পারছি না। ছোট থেকেই তো লগন চাঁদা আর বাউন্ডুলে ছেলে আমি, দায়িত্বের কোনোদিন তোয়াক্কাই করিনি আমি। সেই জিনিস তাই এখন বুকের ওপর এমনভাবে চেপে বসেছে যে নিজেকেই হারিয়ে ফেলেছি রে। আসলে লোকের জন্য করতে করতে আমার এমন অবস্থা হয়েছে যে সত্যি আমি না নিজেকে চিনতে পারি না। সত্যি কথা বলছি, তাদের দোষ নয়, আমি নিজেই নিজের এই হাল করেছি। কেন জানি না রে, লোভ, দুঃখ না যশের খিদে, কে জানে। ওই পিপল প্লিজার হয়ে থাকতে থাকতে নিজের মধ্যেই আরেক চরিত্রের জন্ম দিয়ে ফেলেছি। আর সে যত আমার বুকের ওপর চেপে বসছে, তত আমি নিজেকে আরও হারাচ্ছি, তত দুর্বিষহ হয়ে যাচ্ছি। তাই ভাবলাম আজ তোকে কয়েকটা গল্প জানিয়ে যাই ভাই। যদি কোনো দিন আমি নিজের কাছেই হারিয়ে যাই আর ফিরে আসতে না পারি, তাহলে অন্তত তুই থাকবি আমার এই গল্পগুলো বলার জন্যে। আমার জন্য এইটুকু তো করতেই পারিস বল। সেই কথাগুলো বলার আগে একটা ছোট্ট স্বীকারোক্তি আছে রে। জানিস, আমি তখন তোকে বললাম না কিছুক্ষণ আগে যে তিতাসকে আমি হতাশ করেছি। সত্যি আমার কবে যে দায়িত্ববোধগুলো মানুষের থেকে বড় হয়ে গেছে নিজের কাছে বুঝতে পারিনি রে। যখন প্রথম তিতাসকে দেখি তখন খুব ভাল লেগেছিল ওকে দেখে। তারপর ভালোবাসারও চেষ্টা করেছিলাম ওকে, বোধহয় ভালোবেসেও ফেলেছিলাম। খুব আগলে রাখার ইচ্ছা করতো ওকে, জানিস তো, পারিনি। আমার কলেজ আমায় দেয়নি। বন্ধুর প্রতারণা আর ক্লাবে নিজের দায়িত্ব রাখতে গিয়েই আমি তিতাসকে হারিয়ে ফেললাম। এখন চাইলেও ফিরে যেতে পারি না। নিজের চোখেই হেরে গেছি, ওর চোখে আর কি জায়গা বানাবো। আর কোথাও নিজের মনে একটা রাগ রয়ে গেছে যে তিতাস আমায় বুঝবে না। সত্যি, হয়তো তিতাস আমাকে নিজের মতো করে বুঝতে চেয়েছিল, আমার মতো করে নয়। তবে তার জন্য আমি ওকে দোষ দেব না। যাক, সে কথা বাদ দিলাম, এবার কাজের কথায় আসি। হ্যাঁ,
তোর সন্দেহ কিছুটা ঠিক। কলকাতা যাওয়ার আমার আরেকটা উদ্দেশ্য আছে। তোর মনে আছে 3 বছর আগের কথা, যেদিন আমি সবচেয়ে খুশি ছিলাম? সেই দার্জিলিংয়ের দুরন্ত দিনগুলো, সেই প্রথম আলাপ, মেঘের প্রথম আকাশ পাড়ি দেওয়ার গল্প। কিন্তু তার আগে আরেকটা যন্ত্রণার কথা বলতে হবে যে। যাই হোক, বলবো যখন বলেছি তখন শুরু করাই যাক। দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন। আগের দিন শো শেষ করে বেশ ক্লান্ত হয়ে ঘুমোতে গেছিলাম। দিদির ফোন রেখে আর বিশেষ খুব একটা কিছু ভাবিনি সেদিন ওকে নিয়ে। প্রশ্ন জাগছে তো, কে ও? বলছি দাঁড়া। সকালে ঘুম ভাঙে দিদার চিৎকারে। ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দেখি দাদুর ঘরের দরজা খোলা এবং সেখান থেকে চিৎকার আসছে। দরজার পাশে দাঁড়িয়ে আমার জীবনের প্রথম বেদনার মুখোমুখি হই। মা বাবা চলে যাওয়ার পর কোনো কষ্ট হয়নি, জানিস তো। আসলে আমি তো ওদের কোনোদিন সেরমভাবে চিনতেই পারিনি। কিন্তু সেদিন হার্ট অ্যাটাকে দাদু চলে যাওয়ার পর আমার পুরো পৃথিবীটা না 2 টুকরো হয়ে গেছিল, জানিস। শুধু বোন আর দিদার মুখের দিকে তাকিয়ে কাঁদতে পারিনি। খুব কষ্ট হয়েছিল। যতবার চোখে জল এসেছে বাথরুমে গিয়ে একলা সেই যন্ত্রণা গিলে নিয়েছি। সেদিন অনেকেই ভেবেছিল যে আমি কি মানুষ, নয়তো এত কাছের কেউ চলে যাওয়ার পরও কেউ এমন পাথরের মতো শক্ত থাকতে পারে। কিন্তু আসলে আমি পারিনি, জানিস তো। শিরদাঁড়াটা না ভেঙে গেছিল আমার সেদিন। তারপর আর হয়তো জোড়া লাগেনি, চিড় ধরেই আছে এখনো। আর সেই জন্যই তো তিতাসের চোখেও হেরে গেছি আমি। যাই হোক, একবার ছোটবেলায় কোনো শ্রাদ্ধানুষ্ঠানে আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম এগুলো কি হচ্ছে। সরল সোজা ছিলাম, তাই সোজা মনেই বলে বসি আমিও এমন কাজ করতে চাই। সেদিন দাদু বলেছিল, যেদিন দাদু হারিয়ে যাবে সেদিন আমি এই কাজ করতে পারবো। ভাবিনি রে সেই কথা এমনভাবে সত্যি হয়ে যাবে। বুক ফাটা যন্ত্রণা নিয়ে সব কাজ করেছি। প্রায় 1 সপ্তাহ মন মরা হয়ে পড়েছিলাম। খাবার ইচ্ছে, গান বাজনা কিছুই ভালো লাগছিল না। আর কিছুদিন পরেই কলেজে তখন সেমিস্টার হবে, সেই দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। সেদিন একলাই বসেছিলাম, হঠাৎ একটা ভিডিও কল আসে। ধুর, এমন সময়কে ভিডিও কল করবে কে? আর আমায় জ্বালাতে পারে এমন একজন মানুষই আছে, আমার দিদি। কিন্তু সাথে এটা কার নাম্বার? এই নাম্বারটা তোমার চেনা নয়? গ্রুপ কল? ধুর, আমার এমনি ভালো লাগছে না কথা বলতে, তার উপর যত জ্বালাতন। তুলবো করে তুলেই ফেললাম। কিরে, ঠিক আছিস? আছি গো, যতটা থাকা যায়। আর থমকে গেছিলাম সেদিন, জানিস। অত দুঃখেও সেদিন বোধহয় খানিক খুশি হয়েছিলাম। কেন জানিস? কারণ সেদিক কয়েক মুহূর্তের জন্যে নয়, বেশ সময় নিয়েই দেখতে পাই আমি ওকে। সেই স্মিত হাস্য মুখ, সেই চশমা আর সেই খোলা চুল। তবে সবচেয়ে যেটা আকর্ষণীয় সেই মুখে, ওটা হলো ওর 2 জোড়া চোখ। কি টানা টানা 2 জোড়া চোখ রে! কত গভীরতা আছে ওই চোখের মধ্যে। সেই চোখের দিকে তাকিয়ে আমি যেন হারিয়েই গেছিলাম চিরতরে। এরপর দিদি অনেকক্ষণ সান্ত্বনা দিয়েছে আমাকে, কিন্তু আমি একইভাবে তাকিয়েছিলাম ওর মুখের দিকে। অনেকক্ষণ পরে দিদি ওকে ডেকে বলে, তুইও কিছু বল। আমি কি বলবো? মানে যা ইচ্ছে বল, ও আমার ভাই, ও কিচ্ছু বলবে না। কিরে? হাই মেঘ, আমি অনন্যা। তুমি কি করো? আমি কিছু বলে ওঠার আগেই দেখলাম আমার দিদি শটান জবাব দিয়ে বসলো।
আরে ও তো নর্থ বেঙ্গলের সুপারস্টার, ক্যানভাস স্ট্রিট ব্যান্ডের লিড সিঙ্গার। লাস্ট অ্যালবামটা বেরোলো, তোকে শোনালাম না, শহরের ছবিগুলো। আচ্ছা, আই সি। বাবা, তাহলে তো বলতেই হয় মেঘ, তুমি তো পুরো সেলিব্রিটি। তুমি করছিস কেন? তুই করে বলবি। জানিস, একদম বাচ্চা ছেলে, এই তো সবে কলেজে ঢুকলো। আমার না জীবনে কোনোদিনও শত্রুর প্রয়োজন বোধহয় হবে না। আমার যদি অদূর ভবিষ্যতে বদনামের দরকার হয়, আমার দিদি একাই নিপুণ হাতে সেটা করে দিয়ে আসতে পারে। আমার ইমেজের 12টা বাজানোর জন্য আমার দিদি একাই 100। আমি রাগ করে ওর দিকে তাকালাম, পাত্তাই দিল না। আচ্ছা শোন, তোরা একটু কথা বল, আমি একটু আসছি। তুমি কি করো? আমি ল নিয়ে পড়ছি, 3rd ইয়ার। আর তুমি কি নিয়ে পড়ছো? আমার তো একটাই শখ, এখন সেটাকেই পড়াশোনা বানিয়ে ফেলেছি, আর্টস। এ তো খুব ভালো ব্যাপার, তুমি নিজের স্বপ্ন মাটিতে ফেলে দাওনি। কেন, তুমি নিজের স্বপ্ন ফেলে দিয়েছিলে? তুই কি শুধু গান গাস? ও সরি, তুই করে বলে ফেলেছি। তুমি বলতেই পারো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, রিল্যাক্স। আর তোমার প্রশ্নের উত্তর হচ্ছে না। আমি বাঁশি বাজাতে পারি, গিটারটাও টুকটাক বাজাতে পারি। তুমি? না, আমি ওসব কিছুই করি না। হ্যাঁ, ওই ছোটবেলায় একবার গান শেখার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর আর ইচ্ছে করেনি। সকালে উঠিয়ে দিত, আমার আবার অত ডিসিপ্লিন ভালো লাগে না। ও, তা তুমি কি রাত জাগা পাখি, মানে নাইট আউল? হ্যাঁ। বাহ, বেশ ভালো অবজার্ভ করিস তো। আর তুই? আমার কোনো বাধা ধরা নিয়ম নেই। আমার নিয়ম শুধু খাটে যখন আমি রিহার্সালে থাকি। এছাড়া আমার যখন যা ইচ্ছে করে তাই করি। আমি দিব্যি আছি। আচ্ছা, বুঝলাম। এরপর আরও টুকটাক অনেক কথাই বলতে থাকি আমরা। সেদিন দিদি আর ফেরেনি। আমি মনে মনে একটু খুশিই হয়েছিলাম। এ কথা সে কথা শুনতে শুনতে হঠাৎ অনন্যা বলে, জানিস, আমি না পাহাড়ে যাইনি কোনোদিনও। সে কি, এটাও সম্ভব? আরে প্রত্যেক বাঙালি তার জীবনে একবার না একবার পাহাড়ে অন্তত, মানে দার্জিলিংয়ে তো এসেইছে। তুমি আসোনি? না, আমি আসিনি। আসলে জানি না, আমি একটু অসুস্থ হয়ে পড়ি তাড়াতাড়ি। চিকিৎসা চলছে, কারণটা যদিও এখনো জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, আর মাঝে মাঝে তো শরীরে অদ্ভুত যন্ত্রণা করে ওঠে। তাই আর খুব একটা কোথাও বেরোই না। আমি না তোমায় দার্জিলিংয়ে নিয়ে আসবো। জানো, ভোরের আকাশের কাঞ্চনজঙ্ঘার সামনে আমি জানি তোমার সমস্ত অসুখ হেরে যাবে। পারলে প্লিজ একবার দেখো। আর পূর্ণিমা রাতের কাঞ্চনজঙ্ঘা তো আরও সুন্দর। তোমার অন্তত একবার সেটা অনুভূতি করা উচিত। চিন্তা নেই, নো ওয়ারিস। আমি তোমায় দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখাবো, তবে ফ্রিতে না। তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। সরি, রাদার ইউ হ্যাভ টু কিপ মাই প্রমিস। প্রমিস? কি প্রমিস? আসলে বলতেও লজ্জা করে, আমি না কোনোদিন কলকাতা দেখিনি, জানো তো। মানে অনেকের কাছে গল্প শুনেছি কলকাতা শহর নিয়ে। আমাকে কলকাতা দেখাবে? সে কি রে, এত বড় বড় কথা বললি, আর তুই নিজেই কলকাতা দেখিসনি কখনো? আরে প্রত্যেকটা বাঙালি জীবনে একবার না একবার কলকাতা নিশ্চয়ই এসেছে, আর তুই আসিসনি? না, আসিনি, সুযোগ হয়নি। আসলে ভেবেছিলাম যদি আমার আদরের মহানগরীকে চোখের সামনে দেখি, তাহলে আমি এমন কারোর সাথে দেখতে যাব যে আমাকে আমার মতো করে কলকাতা দেখাবে। বাবা, তোর মতন করে? তা কেমন করে কলকাতা দেখার ইচ্ছে তোর শুনি? কেন, আর 4টে লোক যেরকম ভাবে দেখে, ট্রামে চেপে, বাসে চেপে, অটো, মেট্রো, সমস্ত লোকাল ট্রান্সপোর্টে ঘুরে। আমি খুব সাধারণভাবে কলকাতাকে দেখতে চাই, ফুটপাতে হেঁটে। দেখাবে আমাকে? আচ্ছা, দেখাবো, কথা দিলাম।
ওর দেওয়া কথা আমার মনে দাগ কেটে যায়, জানিস তো। প্রথম তখন বোধহয় নিষ্পাপ ভালোবাসার ছোঁয়া পেয়েছিলাম, অন্য কিছু না। ওই যে বলে না, চাইল্ডিশ লাভ, সেটার টাচই প্রথম পাই আমি। কেউ আমায় আমার মতন করে কলকাতা দেখাবে, এ আমার স্বপ্নেরও বাইরে। এরপর থেকে রোজ কথা হতো, জানিস তো। প্রায় রোজ রাত জেগে আমরা কথা বলতাম, সকালবেলা টেক্সট করতাম। এইভাবেই প্রেমে পড়ে যায়। যদিও একে অপরকে কোনোদিনও প্রেম নিবেদন করিনি। শুধু একদিন ওর কাছ থেকে একটা টেক্সট পাই। রাদার বলতে পারি, এই আমি যেমন এখন তোকে লিখছি, ঠিক সেরকম ও নিজের ডায়েরিতে লিখেছিল, ও আই মেট আ বয় অ্যান্ড লেট মি বি ক্লিয়ার, আওয়ার ভাইব ম্যাচড অন আ ডিফারেন্ট লেভেল। I didn't know how he knew I wanted to see the Kanchenjunga only, but he spoke my dreams to me. Anyways, it was a good day. হ্যাঁ, এটা পড়ার পর থেকে আমি বুঝতে পারি প্রেমে আমরা দুজনেই পড়ে গেছি। তারপর 3 মাস নির্দ্বিধায় প্রেম হয়। একদিন ওকে আমি বলি, হাই। হ্যালো, কি খবর, কেমন আছিস? ও আজ যা দিন গেছে না, সকাল থেকে রিহার্সাল, একদম সময়ই পাইনি। এই জাস্ট কিছুক্ষণ আগে এসে বিছানায় বসেছি। উফ, এই আমি না একদম সরি, সকাল থেকে একদম টেক্সট করতে পারিনি। ইটস ওকে। আর তোর বোন কেমন আছে? ও এখন ঘুমিয়ে পড়েছে। মাঝখানে দুপুরের দিকে লজেন্স খাবার বায়না তুলেছিল, মানি মাসি এনে দিয়েছে, এখন ঠিক আছে। তুমি বলো, তোমার দিন কেমন গেল? আর আমার দিন, সারাদিন কলেজ করে এই জাস্ট বাড়িতে আসলাম, এখন খুব টায়ার্ড। আমার না একটা প্রশ্ন আছে। বল। এত পড়াশোনা করে তোমার লাভ কি হবে? মানে শেষমেশে তোমাকে ঝগড়াই করতে হবে। গুড জোক। আরেকটা কথা আছে। কি কথা? দেখো, বলতে পারি, কিন্তু তারপর তুমি আমাকে বকতে পারবে না। আরে বাবা, কি কথা সেটা তো আগে বলবি। আমার না একটা ইচ্ছে আছে। ইচ্ছে? কি ইচ্ছে? আচ্ছা, তার আগে আরেকটা প্রশ্ন, তোমার জলে ভয় নেই তো? জলে? না না। আচ্ছা, তাহলে বলি, আমার না খুব ইচ্ছে তোমায় নিয়ে একা গঙ্গার ওপর কোনো একটা ক্রুজ বোট বা নৌকোতে ঘোরা। সিরিয়াসলি বলছি, মানে আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। ঠান্ডা হাওয়া ভেসে আসবে, সূর্যাস্তের সময় আমরা একটা দূরত্বেই দাঁড়িয়ে থাকবো, কোনো কথা বলবো না, কিন্তু ঠিক যেন একে অপরের মনের কথা আমরা বুঝে নিতে পারবো। এই যেমন আমি কিছু বলতে গেলে তুমি বুঝে না, ঠিক সেরকমই। আর সেই সময় যদি একটা নীল প্রজাপতি উড়ে এসে আমার কাঁধে বসে, তাহলে তো আর কোনো কথাই নেই। জানি না এই স্বপ্নটা কোনোদিনও সত্যি হবে কিনা। ঠিকই চলছিল আমাদের মধ্যে সমস্ত কিছু, একে অপরের স্বপ্নের কথা, প্রাণের কথা সব কিছু শেয়ার করতাম। জানিস তো, কেমন একটা বদ অভ্যাস হয়ে গেছিল ওর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়া। হ্যাঁ রে, আমি যাই বলতে যেতাম সেটাও কেমন করে যে বুঝে নিত আগের থেকে আমি নিজেও জানি না। আমি জীবনে এমনই একটা মানুষ চেয়েছিলাম যে আমায় আমার মতো করে বুঝবে। খুব খুশি ছিলাম, জানিস তো, আনন্দে ছিলাম আমি। কিন্তু মেঘকে ভাসিয়ে নিয়ে চলে যায় কালবৈশাখীর ঝড়, আর সেই ঝড়ের পূর্বাভাস আমার উপর আসে ঠিক সেই আলাপের 3 মাস পর। হঠাৎ একদিন একটা টেক্সট পাই, ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি, আমার সাথে যোগাযোগ করিস না আর, অ্যান্ড প্লিজ ডোন্ট কল মি। কাটা কলা গাছের মতো
পড়ে গেছিলাম সেদিন, জানিস তো। মানুষের মাথায় বাজ পড়লে যেমন অবস্থা হয়, আমারও ঠিক তেমন অবস্থা ছিল। অনেক কল করি, কেউ রিসিভ করে না। টেক্সট করি, তার জবাব আসে না। আস্তে আস্তে নিজের মনের মধ্যে ইনসিকিউরিটি দানা বাঁধতে থাকে। কিন্তু ওর ওপর আমার ভালোবাসা এতই পবিত্র ছিল যে আমি কোনোদিন চাইনি আমার মনে ওর কোনো নেগেটিভ ইমেজ তৈরি হোক। তাই একদিন ওকে একটা টেক্সট করি, বোধহয় পরিস্থিতির জন্য আমাদের একসাথে থাকা হবে না, তুমিও নিজের কাজে ব্যস্ত, লেটস ব্রেক আপ। তার টেক্সটে জাস্ট একটা থামস আপ এসেছিল। তারপর আমি আর ভালোবাসায় বিশ্বাস রাখতে পারিনি। তখন থেকেই মনে হতো আমি যাদেরকে ভালোবাসবো, ভগবান তাদের ঠিক আমার থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যাবে, তারা আমার কাছে আর থাকবে না। এত কথা তোকে হঠাৎ কেন বলছি জানিস? কারণ হঠাৎ কয়েকদিন আগে সেই পরিচিত নম্বর থেকে একটা টেক্সট আসে আমার কাছে। হাই, কেমন আছিস? ও মাই গড, হ্যাঁ বাপরে, তুমি টেক্সট করছো আমাকে? কান্ট বিলিভ ইট। আমি আছি, ভালো আছি। তুমি বলো, তুমি কেমন আছো? আমি ঠিকই আছি, কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে না ঠিক আছিস। কোনো প্রবলেম হলে আমায় বলতে পারিস। বাবা, আমার এখনো কিছু হলে তোমার ফারাক পড়ে? রেগে আছিস তাই তো? না গো, তুমি আমাকে ভালোই চেনো। কারোর ওপর রাগ হলে আমি তার সাথে কথাও বলি না। তোমার সাথে যখন বলছি তার মানে নিশ্চয়ই রেগে নেই। যাই হোক, তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, তুমি আমাকে 3 বছর পর টেক্সট করছো, নিশ্চয়ই আমি কেমন আছি জানার জন্য নয়। আরে না না, তেমন কিছু না। আচ্ছা, তোর মনে আছে তুই বলেছিলি কলকাতা দেখতে চাস, আর আমাকে বলেছিলি তোকে কলকাতা ঘুরিয়ে দেখানোর জন্য? সে তো 3 বছর আগে। আরে যখনই হোক, বলেছিলি তো, মনে আছে? হ্যাঁ। তাহলে বল কবে কলকাতা আসছিস? আমি এখন ফ্রি আছি, আমি কিন্তু তোকে খুব সহজেই কলকাতা ঘুরিয়ে দেখাতে পারবো। কে বলেছে? দিদি? দিদি? আরে না না, মানে দিদি কেন বলবে, আমি এমনিই তোকে জিজ্ঞেস করলাম। তুমি না পাল্টাওনি, জানো তো। মিথ্যেটা এখনো ঠিক মতো বলতে শেখনি। আমি কোথাও কোনো আপডেটস দিইনি আমি কলকাতা আসছি, সুতরাং দিদির থেকেই জেনেছো। যাই হোক, আমি 17 তারিখ আসছি। কেন? 17 তারিখে কখন? এই ধরো দুপুর 2টো নাগাদ নামবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তখন দেখা হবে। তুমি আমার সাথে হঠাৎ কেন দেখা করতে চাইছো বলো তো? আচ্ছা, সব কিছুরই কি কারণ থাকতে হয়? হ্যাঁ হয়, কারণ উইদাউট এনি রিজন তুমি তো কোনো কিছুই করো না, নাকি করো? তুই কিন্তু অনেক পাল্টে গেছিস। মানুষকে তো পাল্টাতেই হয়। কেউ কেউ না পাল্টালেও তারা চায় যেন অপর ব্যক্তিটা পাল্টে যায়। ওই যে লিখেছিলে না, অল দ্য বেস্ট ফর ইয়োর লাইফ, সেই অল দ্য বেস্টেরই পরিণতি এখন। এছাড়াও একটা কথা তোমায় বলি, আমার তো আরও অন্যান্য অনেক কাজ থাকতে পারে, তাই হয়তো দেখা নাও হতে পারে। চেষ্টা করব। ও সরি, আমি আসলে ওই দিকটা ভেবে দেখিনি। ঠিক আছে। বোধহয় একটু বেশি রুড হয়ে গেছিলাম আমি। হ্যাঁ, অমনভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। হাজার হোক, আমার জীবনে একটা সময়ের মানুষ ছিল তো। এখন তার জায়গা নাই থাকতে পারে, এখন হয়তো তিতাস আছে আমার কাছে। আদেও আছে কি জানি না, তবে যাই হোক, আবার কিছুদিন পর আমতা আমতা করে ওকে ডিরেক্ট একটা কল করে ফেলি। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। কি খবর? এই ব্যস্ত? না না,
আমি ফ্রি আছি। যাক, তাহলে একটু আড্ডা মারা যাবে। বাবা, হঠাৎ করে আমার সাথে আড্ডা মারার কথা বলছিস? না মানে তুমি সেদিন মন খারাপ করে বললে আমি নাকি পাল্টে গেছি, তাই ভাবলাম একবার তোমার সাথে কথা বলে নি। হ্যাঁ বল, কি বলবি, শুনছি আমি। বাবা, এই রাগ করেছো? ঠিক আছে, উত্তর দিতে হবে না, বুঝলাম। অবশ্য আজকাল সবাই আমার ওপর তো খুব অভিমান করছে। সবাই মানে? ও বাদ দাও না, ওসব তোমায় জানতে হবে না, লাভ নেই, যেন তুমি কিছু করতে পারবে না। তুই কি আমাকে অ্যাভয়েড করছিস মেঘ? কোনো কারণ থাকলে বল আমাকে। না না, ঠিক আছে, জানি না কেন আমি না তোমার সামনে কেন কিছু লুকোতে পারি না, কে জানে। বেশ, তবে শোনো, তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাওয়ার পর আমি ভাবি একবার নতুন করে সমস্ত কিছু শুরু করব। আলাপও হয় একজনের সাথে, আমার কলেজেই পড়ে, তিতাস, আমার জুনিয়র। খুব সুন্দর, জানো তো, আমায় খুব আগলে রাখার চেষ্টা করেছিল, খুব ভালোবাসারও চেষ্টা করেছিল। চেষ্টা কেন বলছি, বোধহয় ভালোই বাসে। অবশ্য এখন জানি না, কারণ নিজের দায়িত্ববোধ আর ক্লাব সামলাতে গিয়ে আমি তার সাথে যা করেছি সেটা নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড করবে না, প্রেসিডেন্ট করতে পারে। কবে যে আমার কাছে আমার দায়িত্বগুলো বড় হয়ে গেছে সম্পর্কের থেকে, বুঝতেই পারিনি। তুমি বোধহয় এই জায়গায় সত্যিই বলছিলে, জানো তো, আমি বোধহয় পাল্টেই গেছি। হয়তো আমায় চিনতেই পারেনি তিতাস। সবাই কি পারবে মেঘ তোকে ভালো রাখতে? সবাই কি চেনে তোকে? এত বছর পর এই কথাগুলো বলছো, এটার কিন্তু কোনো মানে হয় না। আসলে যখন দরকার ছিল তখন তো আর এই কথাগুলো বলনি। ঘেন্না করিস বল আমায়। আচ্ছা ঠিক আছে, বাদ দে। আমার বোধহয় তোর সাথে যোগাযোগ করাটা এত বছর পর ঠিক হয়নি। না, আমি না ওভাবে বলিনি। দাঁড়াও, আমার কথা শোনো। কেন মেঘ, আর কি দরকার? পাঁচটা মিনিট থাকবে প্লিজ? মেঘ, মেঘ কি হয়েছে তোর? কোনো কোনো প্রবলেম হচ্ছে? আমার শরীরটা না খারাপ লাগছে হঠাৎ। কি শরীর শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কবে থেকে হচ্ছে সব? সে এরম কিছু নয়, আসলে আমার তো অ্যাংজাইটি অ্যাটাক হয়, তাই তাই। কবে থেকে? আর কবে থেকে হচ্ছে সব? প্লিজ কিছু মনে করো না। আজ 3 বছর হয়ে গেছে। মেঘ, এত কষ্ট পাচ্ছিস মেঘ? এত মন খারাপ করছো কেন? হ্যাঁ, এটা তো কিছুই না। কষ্ট তো হয়েছিল যখন
তুমি আমায় ছেড়ে গেছিলে। এসব এসব বলিস না মেঘ, তুই একটু রিল্যাক্স কর, তুই তুই টেনশন কম কর প্লিজ। আমি আছি, তুই বল। এখন কোথায় ছিলে? এখন দরকার ছিল না বলে যে ফেলে রেখে দিয়ে চলে গেছিলে। আমি কোথাও যাইনি মেঘ। না না চলে গেছিলে। মেঘ একটু শান্ত হ প্লিজ। তুই একটু জল খা, যা নাকি একটু চোখে মুখে জল দিয়ে আয়। আমার কথা শেষ হয়নি এখনো, আমাকে কথা বলতে দাও। কেন ফেলে রেখে গেছিলে আমায়? কি দোষ ছিল আমার? আমি কি এমন করেছিলাম? বলতে পারতে, ঝগড়া করতে পারতে, ফেলে রেখে দিয়েছিলে কেন? মেঘ কথা বলিস না প্লিজ, তোর আরো শরীর খারাপ করবে। একটু শান্ত হ, চুপ কর প্লিজ। তাতে কিচ্ছু যায় আসে না। আমি বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারবো না, আমায় উত্তর দাও। মেঘ তুই শান্ত হ, তুই সুস্থ হয়ে যা, আমি তো সব কথার উত্তর দেব। প্লিজ এখন একটু চুপ কর প্লিজ। তুই কেন আমার কথা শুনছিস না? কেন শুনবো? তুমি শুনেছিলে আমার কথা? না তো, যাতে শুনতে না হয় সে এই জন্য লিখে দিয়েছিলে যোগাযোগ করবি না। কিন্তু তাও জানো তো, আমি না তোমার জন্য অপেক্ষা করেছিলাম অনেকটা সময়, কিন্তু তারপর তুমি তো আসনি, সত্যি আসনি, যাতে আমার মনে তো তোমার জন্য কোনো খারাপ জায়গা না তৈরি হয়। তাই দাঁতে দাঁত চিপে লিখেছিলাম লেটস ব্রেকআপ। খুশি হয়েছিলে সে এদিন, বলো? কিন্তু না, আমি কোনোদিন পারবো না তো তোমায় ঘেন্না করতে। আসলে আমি না। মেঘ শুনতে পাচ্ছিস? হ্যালো মেঘ, শুনতে পাচ্ছিস আমার কথা? উত্তর দিচ্ছিস না কেন মেঘ? সরি মেঘ, সরি। বিশ্বাস কর, আমি শুধু তোকে খুশি দেখতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে এমন কিছু হয়ে যাবে। প্লিজ মেঘ, আমায় ক্ষমা করে দে মেঘ, প্লিজ। এরপর আর সেন্স ধরে রাখতে পারিনি। শেষের দিকেও কি যে বলেছিল আমার আর খেয়াল নেই। জানি না, জানিস তো, মনটা কেমন ভেঙে গেছিল আমার সেদিন। অ্যাংজাইটিতে তো নিজের ইমোশনগুলো কন্ট্রোল করতে পারি না। একেই তিতাসের ওপর সেই রাগ, নিজের ওপর ঘেন্না, বিশ্বাসঘাতকতা, আর কোথাও সেই চেপে রাখা অভিমান, সব একসাথে বেরিয়ে এসেছিল সেদিন। তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি। জানি না আদৌ ওর সাথে আমার কোনোদিনও দেখা হবে কিনা। আর শেষের লাইনগুলো লিখতে গিয়ে কেঁদে ফেলেছিল মেঘ। গাড়ি তখন হাওড়া স্টেশনে ঢুকছে। ডায়েরিটা বন্ধ করে নামার জন্য প্রস্তুত হয় সে। পকেট থেকে ফোন বের করে তিতাসকে কল করে। ফোন বেজে যায়। অগত্যা পৌঁছে গেছি টেক্সট করে ট্রেন থেকে নেমে পড়ে। এবারে কোন দিকে যাবে ও তো কিছুই চেনে না।
চারপাশে তাকিয়ে দেখে একবার, বাপরে, মানুষের কি তাড়া! সবাই যেন ছুটছে, সবার মধ্যে কেমন যেন একটা অদৃশ্য প্রতিযোগিতা চলছে একে অপরের সাথে। কয়েকজনের সাথে তো ধাক্কাই লেগে যাচ্ছিল মেঘের। কোনো মতে নিজেকে সামলে একটা ফাঁকা জায়গার সামনে এসে দাঁড়ায়। নিজের উপর ভারী রাগ হলো তার। কেন যে সে প্রডিউসারকে বলতে গেল ও একা ম্যানেজ করে নেবে কে জানে, লোক পাঠিয়ে দিত। হাতে ফোন নিয়ে দিদিকে একটা কল করে, এনগেজড। উফ, রেগে ফোনটার দিকে তাকিয়ে মনে মনে ফুঁসছিল মেঘ, কিন্তু লাভ নেই, অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো লাভ নেই। হঠাৎ ফোন বাজতেই কল রিসিভ করে কানে দেয় মেঘ। হ্যালো মেঘ, কল করেছিলি? হ্যাঁ, এই জাস্ট নামলাম ট্রেন থেকে। ও গ্রেট, তাহলে দেখা কখন করছি? আরে দাঁড়া মা, দাঁড়া, এই তো নামলাম, কোথা দিয়ে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না, এক্সিটটা কোন দিকে? আমি কি করে জানবো মেঘ, আমি যাই না স্টেশন। ও কি করে ভুলে গেছিলাম, তুই তো প্লেন ছাড়া ট্রাভেলই করিস না। তাহলে দেখা করছি তো। আরে দাঁড়া না, দাঁড়া দাঁড়া, বেরোতে দে, 2 মিনিট সময় দে আমাকে। দেখা করছি, আগে বেরোই তারপর দেখছি। রাগে দুঃখে পাগল হয়ে যেত মেঘ, যদি না ওর কাঁধে আলতো একটা চাপড় পড়ত। মেঘ! ঘুরে দাঁড়ায় সে, আর দাঁড়াতেই যেন চমকে ওঠে গোটা শরীর, অবশ হয়ে যায়। ওর সামনে দাঁড়িয়ে আছে সেই বহু আকাঙ্ক্ষিত মানুষটা, যাকে দেখার জন্য মেঘ অপেক্ষা করেছে এতগুলো বছর। সেই চশমা, সেই হাসি, আর সেই চোখ। নরম গলায় আওয়াজ ভেসে আসে মেঘের কানে এই প্রথমবার, অনন্যা, তুমি? সেই প্রথম তাদের দেখা হলো 3 বছর পর। কি হলো এরপর? কি হবে মেঘের জীবনে? সেই আকাঙ্ক্ষিত দুজন মানুষের দেখা হলো 3 বছর পর। এখানেই গল্প শেষ নয়, তবে আজকের অধ্যায় এখানেই শেষ হলো আজকের গল্প প্রজাপতির প্রত্যাবর্তন পার্ট 1। আবার বলে দিই, দিস স্টোরি ওয়াজ অ্যাডাপ্টেড ফ্রম ক্যান উই বি স্ট্রেঞ্জার্স এগেন, যার লেখক শিলাজিৎ শাণ্ডিল্য। পরের সপ্তাহে আবার আমরা পার্ট 2 নিয়ে এই রোয়াকেই চলে আসব। ততদিনের জন্য রোয়াক ক্লাসিক্স বিদায় চেয়ে নিচ্ছে। স্টে টিউনড।